ভারী লেহেঙ্গা নিয়ে ছুটা মুশকিল। তাওদিক বেদিক সব ভুলে পুতুল ছুটে নিচে নামল। সিঁড়ি ভেঙে বসার ঘরের সামনে যেতেই প্রথমে প্রস্ফুটিত হলো সারাজের চমৎকার হাস্যোজ্জ্বল মুখটা। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে পুতুলের সকল বন্ধু বান্ধব। পুতুলকে দেখা মাত্রই সারাজের হাসি আরো চওড়া হয়। সে মন্থর গতিতে এগিয়ে এসে পুতুলের সম্মুখ পানে দাঁড়ায়। তবে নিকটে আসতেই আকস্মাৎ সারাজের হাসিটা মিয়ে যায়। পুতুলের চোখ মুখ বিধ্বস্ত লাগছে। সারাজকে দেখে খুশি হওয়ার বদলে সে যেন আরো বিষণ্ণতায় মূর্ছে গিয়েছে। উদ্বিগ্ন হয়ে সারাজ বলে উঠল, কি হয়েছে পুতুল, তোকে এমন দেখাচ্ছে কেন? সারাজের কথা হয়তো ঠিক পুতুলের কর্ণগোচর হয়নি। সে আশেপাশে তাকিয়ে বিচলিত ভঙ্গিতে বলে উঠল, মা কোথায়? গলার স্বরটাও কাঁপছে তার, সাথে কাঁপছে তার হস্ত যুগল। সারাজ চিন্তার মাত্রা বাড়ল এবার। ফের জিজ্ঞেস করল, কি হয়েছে বলবি তো? এভাবে কাঁপছিস কেন তুই? পুতুল সেই প্রশ্নের জবাব না দিয়ে উল্টো চেঁচিয়ে বলল, মা কোথায়? তার চিৎকারে স্তব্ধ চারপাশ। সবাই ভড়কে যাওয়া দৃষ্টিতে তাকিয়ে আছে। রান্নাঘর থেকে ছুটে আসে মেহুল। মেহুলকে দেখা মাত্রই পুতুলের কম্পন আরও বেড়ে যায়। মস্তিষ্কের প্রতিটি নিউরনে নিউরনে একটাই প্রশ্ন ছুড়ে, এটা তার আসল মানা? মেহুল এগিয়ে যায় পুতুলের কাছে। পুতুলের চোখ মুখ দেখে সেও চিন্তিত হয়ে পড়ে। বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? পুতুলের ওষ্ঠযুগলে কম্পন ধরে। তার শ্বাস প্রশ্বাসের গতি এখনো স্বাভাবিক হয়নি। শ্বাস ফেলতে পারলেও নিতে কষ্ট হচ্ছে। তাও একরাশ ক্লেশ সহ্য করে সে কম্পিত সুরে বলে উঠল, আমি কি তোমার মেয়ে না মা? আমি তোমার গর্ভের সন্তান না? আমাকে কি তোমরা হসপিটাল থেকে এনেছো? মা, ওই আন্টিগুলো এসব কেন বলছিলেন? উনারা মিথ্যে বলছেন, তাই না? বলো না মা, তাই তো। উক্তিগুলো কান পেরিয়ে মস্তিষ্ক পৌঁছাতেই শরীরের সমস্ত লোমকূপে ভয়ঙ্কর শিহরণ দিয়ে ওঠে মেহুলের। এই এত বছর যাবৎ এত নিখুঁতভাবে যে সত্যিটাকে তারা লুকিয়ে এসেছে, সেটা আজকেই জানতে হলো পুতুলকে। ভাগ্য এত নির্মম কেন? মায়ের নীরবতা পুতুলের যন্ত্রণাকে আরো ত্বরান্বিত করছে যেন। তার কান্না পাচ্ছে, ভয়ঙ্কর কান্না। সারাজ বাকরুদ্ধ। নিমিষ চেয়ে আছে পুতুলের মুখের দিকে। পুতুল এবার ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, মা, কিছু বলো। চুপ করে আছো কেন? বলো, আমি কি তোমাদের নিজের মেয়ে না? তোমাদের সাথে কি আমার কোনো রক্তের সম্পর্ক নেই? আমাকে তোমরা পেয়ে এনেছো? আমি তোমাদের পালিত মেয়ে? পুতুলের এত এত প্রশ্নে মাথা ঘুরে উঠে মেহুলের। সে মাথা ধরে ঢলে পড়তে নিলেই সারাজ সহস্তে আগলে ধরে। মেহুল টলমল চোখে সারাজের দিকে তাকায়। সারাজ জোরে দম নিয়ে বলে, মিথ্যে বলে সাময়িক সুখের চেয়ে সত্যি বলে আজীবন কষ্ট পাওয়াও শ্রেয়। তুমি আজ পুতুলকে সবটা সত্যি বলে দাও মা, আর লুকিয়ে রেখো না। পুতুলের ফ্যালফ্যাল দৃষ্টি সারাজের উপর নিবন্ধ হল। সারাজ মেহুলকে ধরে নিয়ে বসাল সোফার উপর। তারপর পুতুলের দিকে চেয়ে বলল, এদিকে আয়। পুতুল ধীর পায়ে এগিয়ে মেহুলের ঠিক সামনে প্রতীয়মান হল। চোখ মুখ কিক্ষণের মাঝেই পাণ্ডুবর্ণ ধারণ করেছে তার। মেহুল চাইল মেয়ের দিকে। অন্তঃস্থলে তীক্ষ্ণ এক ব্যথার আভাস পাচ্ছে সে। নিজেকে কিছুটা ধাতস্থ করে ভগ্ন সুরে বলল, রক্তের সম্পর্ক, কি সব, পুতুল? আত্মার সম্পর্কের কি কোনো দাম নেই? তোকে আমি 10 মাস গর্ভে ঠাঁই দেইনি তো কি হয়েছে? 22 বছর যাবত এই বক্ষস্থলে ঠাঁই দিয়ে এসেছি। কেবল গর্ভে ধরলেই কি মা হয়ে যায়? আর নিজের জীবনের চেয়েও অধিক ভালোবাসা দিয়ে লালন পালন করলে কি মা হওয়া যায় না? আমি কি তোর মা নই, পুতুল? আমার তো একবারের জন্যও মনে হয়নি তোকে আমি পেয়ে এনেছি, বরং মনে হয়েছে তুই আমার নারী ছেঁড়া ধনের চেয়েও অধিক কিছু। একটু থেমে বলল, হ্যাঁ পুতুল, তোকে আমি হাসপাতাল থেকেই এনেছি। তখন তো কেবল একদিনের দুগ্ধশিশু ছিলি তুই। সারাজ প্রথম দেখেছিল তোকে। সে কি গগনবিদারী চিৎকার তোর! প্রথমবারের মতো যখন তোর ছোট্ট শরীরটাকে 2 হাতের ভাঁজে নিয়েছিলাম, তখনই মনে হয়েছিল তুই আমার সন্তান। সারাজ তো প্রথম দেখাতেই বলেছিল, তুই তার ছোট্ট পুতুল। তারপর থেকে সেই ছোট্ট পুতুলকে আমি আমার বুকে আগলে বড় করেছি। কখনো একটাবারের জন্যও ভাবিনি, এই মেয়েটা আমার না। তোর সাথে হয়তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই। কিন্তু আত্মার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক তুই কেমন করে অস্বীকার করবি, পুতুল? পুতুল ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেহুল উঠে গিয়ে জড়িয়ে ধরে মেয়েকে। আদুরে গলায় বলে, কাঁদছিস কেন মা? তুই তো আমারই মেয়ে, আমার আর রাবিরের একমাত্র মেয়ে তুই। আমাদের ছোট্ট পুতুল। এছাড়া তোর আর কোনো পরিচয় নেই, কোনো না। পুতুল আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল মাকে। কান্নারত অবস্থায় বলল, কেউ যদি না বলতো তবে তো আমি কখনোই বুঝতে পারতাম না যে আমাকে তোমরা পেয়ে এনেছো। নিজের সন্তানকেও কেউ হয়তো এত ভালোবাসা দেয় না, যতটা দিয়েছ তোমরা আমাকে। তবে এত বছর পর এই বিদঘুটে সত্যিটা শুনে আমার বড্ড কষ্ট লাগছে, মা। তাও, আমি তোমাদেরই সন্তান, আর এই একটা কথা বিশ্বাস করেই আমি সারা জীবন বাঁচতে চাই। মা, আমি তোমাদের ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। মেহুল পুতুলের কপালে গালে আদর দিয়ে বলে।
আমরাও আমাদের ছোট্ট পুতুলকে অনেক ভালোবাসি। এবার আর কোনো অভিযোগ নেই তো তোর? পুতুল সারাজের দিকে তাকায়, মাথা নাড়িয়ে না বোঝায়। সারাজ প্রসন্ন হাসে, এগিয়ে এসে পুতুলের চোখের পানি যত্ন সহিত মুছে দিল। তারপর খানিক উঁচু গলায় সবার উদ্দেশ্যে বলল, আপনারা সবাই শুনুন, পুতুল এই বাড়ির মেয়ে। বাবা আরিয়ান খান রাবির আর মা মেহুল খানের একমাত্র সন্তান পুতুল খান। ও এই বাড়ির মেয়ে, আর এটাই তার একমাত্র পরিচয়। এই নিয়ে যেন আর কোনোদিন কোনো কথা না ওঠে। অতঃপর পুতুলের দিকে চাইল সে। মৃদু হেসে বলল, তবে কাল থেকে ওর আরও একটা পরিচয় হবে। আর সেটা হলো, সারাজ আহমেদের স্ত্রী পুতুল আহমেদ। পুতুল মাথা নুইয়ে রাঙা গালে লজ্জিত হাসে। মেহুল পুনরায় মেয়ের কপালে চুমু খেয়ে বলে, অনেক কান্নাকাটি হয়েছে, এবার যা উপরে গিয়ে হলুদ শুরু কর। সারাজ, যা তো বাবা পুতুলকে নিয়ে ছাদে যা। সারাজ এগিয়ে এসে পুতুলের দিকে এক হাত মেলে ধরল। মুচকি হেসে সেই হাতের উপর স্বীয় হস্ত অর্পণ করল পুতুল। অন্য হাতে লেহেঙ্গাটা একটু উঁচু করে সামনের দিকে অগ্রসর হল। পেছনে থেকে তারা বন্ধু বান্ধবরাও পুনরায় মেতে উঠল হইচইয়ে। প্রতিবেশীদের সবার রা বন্ধ হয়ে গেল। মনে মনে ভাবল, এমন স্বার্থপর ভূমিতলে আজকাল এমন স্বার্থহীন ভালোবাসা পাওয়া দুষ্কর। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সারাজ বসেছে পুতুলের পাশেই। সবাই একে একে এসে হলুদ দিয়ে যাচ্ছে। মিউজিক সিস্টেমে গান চলছে ফুল জোশে। পুতুলের বন্ধু বান্ধবরা সব উড়াধুরা নাচে ব্যস্ত। সারাজের মাঝেই হঠাৎ উঠে দাঁড়ালো। পুতুলের দিকে চেয়ে বলল, একটু দুতলার বেকনিতে আসিস তো। পুতুল অবাকণ্ঠিত সুরে বলল, কেন, কাজ আছে। বলেই সারাজ ছাদ থেকে বেরিয়ে গেল। পুতুল আস্তে ধীরে উঠে দাঁড়ালো। সবাইকে ফেলে হুট করে চলে যাওয়াটা কেমন দেখায়? তাও, সে নেমে গেল। সারাজ ভাই যখন বলেছেন, কাজ আছে, তার মানে জরুরি কাজ। যেতেই হবে। পুতুল বেলকনির কাছে এসে সারাজের পেছনে বরাবর দাঁড়ালো। জিজ্ঞেস করল, কি কাজ? সারাজ ঘুরে চাইল। মোলায়েম সুরে বলল, কাছে আয়, বলছি। পুতুল ইতস্তত পায়ে এগুল। সারাজের মুখ বরাবর দাঁড়ালেও উচ্চতা তার সারাজের গলা অবধি। তাই মাথা ঝুকাল সারাজ। এক হাতের সমস্ত হলুদটা বেশ যত্ন করে মাখাল পুতুলের দুই গালে। আকস্মাৎ এমন কাজে খানিকটা লজ্জা পেল পুতুল। তবে তার থেকেও অধিক ব্রীড়ায় ফেলল যখন সারাজের হস্ত তার গ্রীবা এবং গ্রীবার পশ্চাৎভাগ স্পর্শ করল। সেখানে লেপ্টে গেল হলুদের বাকি অংশ। সারাজের পুরু হাতের স্পর্শ তার গলা ঘাড় ছড়িয়ে বেড়াচ্ছে। আর তাতেই শরীরের প্রতিটি উড়না ততক্ষণাৎ দণ্ডায়মান হয়ে জানান দিল, এই স্পর্শ ভয়ঙ্কর পুতুল, এই স্পর্শ ভয়ঙ্কর। পুতুলের নিমিলিত চোখ জোড়ার দিকে চেয়ে মৃদু হাসল সারাজ। রগর সুরে বলে উঠল, চোখ বুজে আছিস যে, আরও কিছু যাচ্ছিস নাকি? চট করে চোখ মেলে তাকায় পুতুল। সারাজের কথার মানে বুঝতেই লজ্জায় সংকুচিত হয়ে পড়ে। পরক্ষণেই আবার ক্ষুব্ধ হয়ে বলে, বাজে কথা বলবে না একদম। আর কোন সাহসে তুমি আমাকে এত হলুদ লাগালে? এমনিতে কি আমার গায়ে হলুদ কম ছিল, যে তোমাকেও লাগাতে হবে? ভূত বানিয়ে ফেলেছ একদম। বলেই হাত দিয়ে মুখ গলার হলুদ পরিষ্কার করতে শুরু করল। সারাজ ঠোঁট কামড়ে হাসল। বলল, আমি হলুদ না ছোঁয়ালে এই হলুদ অসম্পূর্ণ, থেকে যেত। তুই তো বোকা তাই বুঝিস না। পুতুল মুখ কালো করে বলল, কিন্তু, আমি তো তোমায় হলুদ লাগাতে পারলাম না। পুতুলের বিষণ্ণ সুর ক্ষান্ত হওয়ার পূর্বেই সারাজ ততক্ষণাৎ তার দুই গাল পুতুলের গালে ঘষে বলল, নে, তোর এই ইচ্ছেটাও পূরণ দিলাম। পুতুল ভ্যাবাচ্যাকা খেয়ে দুই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সারাজ ঠোঁট চেপে হেসে সরে আসতে নিলেই পুতুল অস্ফুট স্বরে বলে উঠে, তোমার দাড়ি এত ধার কেন, সারাজ ভাই? আমার গালগুলো নির্ঘাত কেটে গিয়েছে। সারাজ ঘুরে তাকায়, ভ্রুকুটি করে এক পল পুতুলের দিকে চেয়ে বলে, কাল তবে ক্লিন শেভ করে আসব। পুতুল ততক্ষণাৎ চেঁচিয়ে বলে উঠে, না না, ক্লিন শেভ করে আসলে আমি তোমাকে বিয়ে করব না, সারাজ ভাই। তোমাকে ক্লিন শেভে জঘন্য লাগে। অথচ সারাজ শুনলি না, সে ততক্ষণে সে জায়গা ছেড়ে উধাও। পুতুল মাথা চাপড়ে বলে উঠল, হায় হায়, সত্যি সত্যিই কি সারাজ ভাই কাল ক্লিন শেভ করে চলে আসবেন? হে মাবুদ, প্লিজ উনার সেই ক্লিন শেভ করা চেহারা আমাকে দেখিও না, প্লিজ প্লিজ। মায়ের ডাকে কোনোরকমে চোখ পিটপিট করে তাকায় পুতুল। চোখ জোড়া নিভু নিভু, তাও কোনোরকমে ঢুলতে ঢুলতে উঠে বসে। ঘুম জড়ানো কণ্ঠে শুধায়, কি হয়েছে, মা, ডাকছো কেন? মেহুল ব্যস্ত হয়ে কিছু একটা করছিল। মেয়ের দিকে নিস্পৃহ দৃষ্টিতে চেয়ে বলল, ডাকছি কেন মানে, উঠবি না তুই? 7টা বাজে, পার্লারে যাবি কখন? পুতুল ফের বিছানায় গা এলিয়ে দিল। জড়ানো আওয়াজে বলল, মা, পার্লারে যাব না। লিনা আমাকে সাজাবে। এই লিনা, সাজাবি না? বলেই তার পার্শ্বে শায়িত লিনাকে ধাক্কা দিল। ঘুমন্ত লিনা খানিকটা নড়ে উঠে বলল, হু। মেহুল কোমরে হাত দিয়ে বলল, বিয়ের দিনও পার্লারে যাবি না? উহু। প্রগাঢ় শ্বাস নিঃসৃত করে মেহুল।
অতঃপর বলে, ঠিক আছে, উঠো এবার, ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হতে বসো, নয়তো পরে মেহমানরা চলে আসলে অসুবিধা হবে। পুতুল হাত উঁচু করে বলল, আচ্ছা, উঠছি। মেহুল পুতুলের শাড়ি গহনা সব বের করে রেখে রান্নাঘরের দিকে পা বাড়াল। আজ অনেক কাজ, যদিও ক্যাটারিং এর লোকেরাই সব আয়োজন করছে, তাও সে তো মা, তাকে তো আর বসে থাকা মানায় না। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। চোখ কচলে উঠে বসল লিনা। পুতুলকে দুবার ধাক্কা দিল, কিন্তু সে বেঘোরে তন্দ্রায় ব্যস্ত। লিনা উঠে গিয়ে ফ্রেশ হয়ে এল। আবার বসল পুতুলের পাশে। পুতুল এখনো গভীর নিদ্রাচ্ছন্ন। লিনা ডাকল তাকে, এই পুতুল, উঠো না। আর কত ঘুমাবি? আন্টি সেই কবে এসে ডেকে গিয়েছেন। উঠো, নয়তো বিয়ের দিনও কিন্তু বকা খেতে হবে। পুতুল নড়ে উঠল, অতঃপর পাশ ফিরে আবার শুল। বীতস্পৃহ লিনা ক্রমাগত ডেকেই যাচ্ছে তাকে। পুতুল ভ্রু কুঁচকে ফেলে, তেতে উঠে বলে, কয়টা বাজে? এত তাড়াতাড়ি কেন উঠতে হবে, শুনি? কারণ আজ তোমার বিয়ে। বিয়ের দিন মানুষ তাড়াতাড়ি উঠে, এটাই নিয়ম। পুতুল উঠে বসল, গরম চোখে চাইল লিনার দিকে। লিনা হেসে বলল, এবার লক্ষ্মী মেয়ের মতো জলদি গিয়ে ফ্রেশ হয়ে আয়। হাত পা ছুঁড়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো পুতুল। তারপর ঠোঁট নাড়িয়ে কি যেন বিড়বিড় করতে করতে ওয়াশরুমে ঢুকল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সকালের নাস্তা সেরে পুতুল আর লিনা গেল বড় বাগানের দিকটায়। সেখানেই খাবার দাবারের আয়োজন করা হয়েছে। বুফে সিস্টেম খাবার হবে। চারদিকে আলো আর ফুলের চমৎকার সমারোহ। পুতুল আর সারাজের স্টেজটাও সেখানেই করা হয়েছে। সবকিছু অত্যন্ত অনবদ্য লেগেছে তার। যেন প্রকৃতির রঙে মিশে গিয়েছে এই আয়োজন। লিনা আপ্লুত সুরে বলল, স্টেজটা কিন্তু চমৎকার হয়েছে। পুতুল হেসে বলল, হ্যাঁ, আমারও খুব পছন্দ হয়েছে। এই, এবার চল তাড়াতাড়ি। তোকে সাজাতে বসাতে হবে। লেট হলে আন্টি বকবেন কিন্তু। লিনা তাড়া দিতেই পুতুল ছুটল তার রুমের দিকে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। নিচে থেকে হইচই এর শব্দ ভেসে আসছে। মেহমানদের আগমন ঘটছে হয়তো। পুতুল ছটফট করছে একবার নিচে যাওয়ার জন্য। কিন্তু লিনাও তাকে এখন ছাড়বে না বলে পণ করেছে। পুতুলের সাজও প্রায় শেষের দিকে। এখন গয়নাগুলো পরিয়ে মাথায় দুপাট্টা দিয়ে দিলেই সমুদায় ব্যাপারটা পরিপূর্ণতা ভাবে। গয়নাগুলো লিনা ভীষণ যত্ন সহিত পুতুলের গলা আর কানে আরোপণ করল। মাথায় দুপাট্টা দিয়ে পিন লাগাতেই চমৎকার হাসি প্রস্ফুটিত হলো অধরকোণে। ফ্যালফ্যাল করে চেয়ে বলল, দোস্ত, তোকে কি লাগছে রে? পুতুল চুরি পরছিল। লিনার কথা শুনে আরশিতে বিদ্ধ হওয়া স্বীয় প্রতিবিম্বটি পরখ করে সে। অবাক হয়। আসলেই নিরুপম লাগছে তাকে। আহামরি রংচটা প্রসাধনী মুখশ্রীতে ঠাঁই না পেলেও এই ক্ষুদ্রতার মাঝেও নিখুঁত চমৎকার ঠেকেছে তার এই রূপ। গায়ে জড়ানো রক্তিম লাল শাড়ি, ওষ্ঠ জুড়ে পুষ্পিত লাল রঞ্জক আর ললাট রাঙানো ছোট্ট লাল বিন্দু। না, কেবল এইটুকুই না। অর্শিত অলোকের মাঝ বরাবর তুলা সিথিতে স্থান পেয়েছে ছোট্ট একখানা টিকলি। ছোট্ট সরু নাকটাও বাদ যায়নি। বৃত্তাকার একটা বড় নলকে সেটা চকমক করছে যেন। অদ্ভুত ভাবে পুতুল লজ্জায় রক্তিম হয়ে ওঠে। গালে লাল রঞ্জক প্রসাধনী ব্যবহার না করলেও তাতে নিদারুণ ভাবে ফুটছে রক্তিম আভা। তা দেখে লিনাও হাসে। বলে, থাক, আর লজ্জা পাস না। আর এমনিতেও আজ রাতের পর থেকে ভাইয়া আর তোকে এরকম লজ্জা পেতে দিবেনও না। বলেই চোখ টিপল সে। পুতুল তার কুনুই দিয়ে গুতা দিল ঠিক লিনার পেট বরাবর। লিনা কুজো হয়ে পেট চাপড়ে বলল, আজও মারবি? হ্যাঁ, বাজে কথা বললে অবশ্যই মারব। হু, সত্যি বললে সবার গায়ে ফোসকা বলে। থাক, আমি আর কিছু বললাম না। সেটাই ভালো। চুপ থেকে এবার নিজে গিয়ে রেডি হ। নয়তো পরে মাহাত ভাই এসে বলবেন, বান্ধবীকে রেডি করতে করতে আমার গার্লফ্রেন্ডটা একটু রেডি হওয়ার সুযোগও পেল না। ওই যে তোর লেহেঙ্গা, জলদি পরে, জলদি রেডি হ। লিনা অবাকণ্ঠে বলল, মাহাতকে কে বলেছে? কেন, আমি বলেছি। আমার বিয়ে আর আমার বান্ধবীর হবু বর আসবে না? এমনটা আমি কি করে হতেই দেই, বল? তাই মাহাত ভাইও আসবেন। এখন তুই গিয়ে তাড়াতাড়ি রেডি হতো। লিনা এক পল ড্যাব ড্যাব করে চেয়ে থেকে, অতঃপর গেল তৈরি হতে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। নিচে থেকে বেশ শোরগোল শোনা যাচ্ছে। সবাই বলছে, বর এসেছে, বর এসেছে। সেই সুর শুনেই নিচে নেমে গিয়েছে লিনা। এদিকে অস্থিরতায় পুতুলের অবস্থা কাহিল। এর মাঝে এক দুবার বারান্দায় দাঁড়িয়ে উকি ঝুঁকি মারাও হয়ে গিয়েছে। সারাজের গাড়ি আজ থেমেছে মেইন গেইটের বাইরেই। সেখানে মানুষের ভিড় জমে গিয়েছে যেন। এত মানুষের ভিড়ে কাঙ্ক্ষিত সেই ব্যক্তির মুখাবয়ব না দেখতে পেয়ে বিষণ্ণ মনে রুমে ফিরে আসল পুতুল। আরও যে কতক্ষণ অপেক্ষা করতে হবে, কে জানে? লিনা দৌড়ে পুতুলের রুমে এসে হাঁপাতে লাগল। পুতুল চমকে তাকিয়ে বলল, কি হলো, এভাবে হাঁপাচ্ছিস কেন?
দাঁত কেলিয়ে হাসল লীনা। লেহেঙ্গা গায়ে অনুপম সাজে মেয়েটার এই হাসি চমৎকার ঠেকল পুতুলের কাছে। পুতুলও আলতো হাসল। বলল, তোকে ভীষণ সুন্দর লাগছে রে। লীনা বড় বড় নিঃশ্বাস ছেড়ে পুতুলের পাশে গিয়ে বসল। বলল, ওসব ছাড়, এটা দেখ। পুতুল চাইল লীনার হাতের দিকে। টাকার বান্ডেল দেখে জিজ্ঞেস করল, এত টাকা? লীনা ফের দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ, তোর জামাইয়ের পকেট কেটেছি। গেইট ধরার টাকা এটা? পুতুল মাথায় হাত দিয়ে বিস্ফোরিত চোখে চেয়ে বলে, বলিস কি, এত টাকা? তোরা তো দেখছি একদিনেই আমার জামাইকে ফকির বানিয়ে ছাড়বি। অবশ্যই, আমাদের 10টা না 5টা না একটা মাত্র দুলাভাই। ফকির তো তাকে হতেই হবে। বলেই লীনা টাকা গুনতে মনোযোগ দিল। পুতুল ফিসফিসিয়ে বলল, আমাকেও একটু ভাগ দিস প্লিজ। অতঃপর লীনা ভ্রু কুঁচকে তাকাতেই পুতুল বোকা বোকা হাসি দেয়। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। পুতুলকে নিয়ে যাওয়া হলো স্টেজের সামনে। মাথায় টানা বড় ঘোমটার কারণে তার মুখশ্রী সকলের দৃষ্টিগোচরের বাইরে। তাও তার দিকে সবাই চেয়ে আছে নিষ্পলক চোখে। স্টেজের ঠিক মাঝ বরাবর টানিয়ে রাখা বড় ফুলের চাদর পেরিয়ে পুতুলকে দেখা মুশকিল। তবুও একজনের অবাধ্য তৃষ্ণার্ত অক্ষিযুগল সব পেরিয়ে তার বধূরূপী প্রেয়সীকে দেখতে ব্যস্ত। তবে ওইটুকু দেখাতে কি হয়? হয় না, ওই ক্ষুদ্র দেখা কেবল অন্তরের অন্তঃস্থলের আকাঙ্ক্ষাকে তীব্র করে, অন্তরকে শীতল করতে পারে না। পুতুলকে বসানো হলো সারাজের উল্টো পাশে। তাকে ঘিরে আত্মীয়স্বজন সবাই দাঁড়িয়ে আছে। মেহুল আর রীতা অফুরন্ত খুশিতে উন্মাদ। তাদের পাশেই দাঁড়িয়ে আছে রাবির আর সাদরাজ। আপ্লুত চোখে ছেলে মেয়েগুলোকে দেখছে। যেন চোখের পলকেই বড় হয়ে গিয়েছে তারা। কাজী সাহেব কাবিননামা পড়ে শোনালেন। অতঃপর সারাজের দিকে চেয়ে বললেন, বলো বাবা, আলহামদুলিল্লাহ কবুল। সারাজের নির্নিমেষ দৃষ্টি ঘোমটার আড়ালে তার পুতুলের পানেই। ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, আলহামদুলিল্লাহ কবুল। পরপর আরো দুবার বলল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। এবার কাজী সাহেব চাইলেন পুতুলের দিকে। কাবিননামা পড়লেন পুনরায়। একইভাবে বললেন, কবুল বলো মা। কোনো প্রকার ভনিতা ছাড়াই ঝরঝরে সুরে পুতুল বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল, কবুল, কবুল। তাকে এত নির্লিপ্ততা ভাবে কবুল বলতে দেখে অবাক চোখে চাইল সবাই। সারাজ নিজেও বিস্মিত। প্রথমবার কবুল বলার সময় যে মেয়ে ভয়ে জ্ঞান হারিয়েছিল, আজ সেই মেয়ে এক শ্বাসেই কবুল বলে ফেলল। আশ্চর্য! সবার অমন দৃষ্টি দেখে ইতস্তত সুরে পুতুল বলল, এভাবে দেখছো কেন? কবুল তো বলেছি। খুশি হওনি তোমরা? একসঙ্গে হেসে উঠল সবাই। সমস্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ। বেশ আড়ম্বরতার সাথে সমাপ্ত হলো সারাজ আর পুতুলের বিয়ের আনুষ্ঠানিকতা। আত্মীয়স্বজন আর পাড়া প্রতিবেশীর অভাব ছিল না। তার সাথে বাবা মন্ত্রী হওয়ার সুবাদে মিডিয়ার লোকেরা তো ছিলই। ছবি তোলা, খাওয়া দাওয়া, হইচই আর আনন্দ, সব মিলিয়ে চমৎকার একদিনের মধ্যে দিয়েই প্রারম্ভ ঘটল তাদের আনকোড়া জীবনের। এবার বিদায়ের পালা। মেহমানদের উপস্থিতি ইতিমধ্যেই অবহুল হয়ে এসেছে। বসার ঘরে সবাই। সারাজের সাথে কথা বলছে রাবির। প্রচণ্ড বিশ্বাস আর আশ্বাসের সহিত সে মেয়েকে তুলে দিচ্ছে সারাজের হাতে। সারাজও তাই তাকে আশ্বস্ত করে বলল, আমি তোমার বিশ্বাস ভাঙতে দিব না, বাবা। পুতুলকে আমি আমার সবটুকু দিয়ে ভালো রাখব। মেহুল থেকে থেকে আঁচলে চোখ মুছছে। রীতা বোঝাচ্ছে তাকে, মেয়ে তো আর পরের ঘরে যাচ্ছে না। এক মা ছেড়ে কেবল অন্য মায়ের কাছে যাচ্ছে। তাও, মায়ের মন, সবকিছুর ঊর্ধ্বে তাদের কাছে সন্তানের অভাব। এই অভাব অন্য কিছুতে যে মিটে না। সবার ভাবমূর্তি মনোযোগের সহিত পরখ করল পুতুল। সোফায় তার পাশেই বসে আছে লীনা। যদিও মন তার এখানে নেই। মাহাত ছেলেটা ক্রমাগত তাকে মেসেজ দিয়ে দিচ্ছে। তার মেসেজের রিপ্লাইটাও ঠিক মতো দিতে পারছে না সে। এত মানুষ, তাও আবার বিদায়ের বেলা। এই সময় মেসেজে প্রেমালাপ করা ঠিক মানায় না। পুতুল হঠাৎ তাকে ফিসফিসিয়ে বলল, এই দোস্ত, আমি তো একটু পর চলে যাব। লীনা দুঃখী দুঃখী চোখে চাইল। বলল, মন খারাপ করিস না, দোস্ত। তোর শ্বশুরবাড়ির মানুষরা তো তোকে অনেক ভালোবাসেন। তুই অনেক ভালো থাকবি। পুতুল বিষণ্ণ হয়ে চাইল। হতাশ সুরে বলল, কিন্তু দোস্ত, সমস্যা তো অন্য জায়গায়। লীনা খানিক চিন্তিত সুরে জিজ্ঞেস করল, কি সমস্যা? পুতুল ইতস্তত সুরে জবাবে বলল, আমি না এখন চলে যাব? বিদায়ের বেলায় তো মেয়েরা অনেক কাঁদে। কাঁদতে কাঁদতে তো অনেকে আবার বেহুশও হয়ে যায়। অথচ দোস্ত, আমার না একটুও কান্না পাচ্ছে না। মানে, চেষ্টা করেও চোখে পানি আনতে পারছি না। এমন হলে কি করে হবে বলতো? না কাঁদলে সবাই কি বলবে, এই মেয়ের মা বাবার প্রতি একটুও মায়া নেই। দেখো, কেমন নাচতে নাচতে শ্বশুরবাড়ি যাচ্ছে। আমার এখন কি হবে, দোস্ত? পুতুলের চোখে মুখে মারাত্মক চিন্তার ছাপ। অন্যদিকে সব শুনে লীনা বাকরুদ্ধ। সে কি প্রতিক্রিয়া দিবে বুঝতে পারছে না। এই মুহূর্তে এই মেয়ের কান্না উধাও হয়ে গিয়েছে।
বাহ! লীনা জোরে নিঃশ্বাস বর্জন করল। তাকালো পুতুলের দিকে। বীতস্পৃহ সুরে বলল, না কান্না, আসলে কাঁদবি না। এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? কিন্তু, মানুষ কি বলবে? মানুষ তোর মাথা আর আমার মুন্ডু বলবে। আপাতত আমার মাথা না খেয়ে চুপ করে বসে থাক। পুতুল গাল ফুলিয়ে বসল। মনে মনে বিড়বিড় করে কতকগুলো গালিও দিল লীনাকে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। পুতুলকে ধরে হাউমাউ করে কাঁদছে মেহুল। বান্ধবীর কান্না দেখে রিতার চোখ জোড়াও সিক্ত হয়ে এসেছে। মেহুলের পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। মেহুলের কান্না থামছে না তাও। সারাজ মোলায়েম সুরে বলল, মা, তুমি তো পুতুলকে তোমার ছেলের হাতেই তুলে দিয়েছ, তাহলে এত কাঁদছ কেন? আমার উপর বিশ্বাস নেই তোমার? পুতুল ভালো থাকবে, মা। প্লিজ, কান্না থামাও। মেহুল নাক টেনে সোজা হয়ে দাঁড়ালো। ফর্সা নাক গাল সব রক্তিম হয়ে উঠেছে। পুতুল আর সারাজের কপালে পরপর চুমু খেয়ে বলল, আমি জানি, আমার মেয়ে ভালো থাকবে। কিন্তু মেয়েকে ছাড়া আমি কি করে ভালো থাকব, বল? আমার সব ভালো থাকা যে মেয়েটার সাথে করে নিয়ে যাচ্ছে। তাহলে তুমিও চলো আমার সাথে। পুতুলের নির্লিপ্ততার সুর শুনে হেসে ফেলল মেহুল। মেয়ের মাথায় চাটি দিয়ে বলল, হ্যাঁ, এখন তোর জন্য মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে বসে থাকবো? যা তুই, এমনিতেও এতদিন অনেক জ্বালিয়েছিস আমাকে। এবার আবার বান্ধবীর পালা। বলেই রিতার দিকে চেয়ে হাসল সে। রিতাও হেসে বোঝালো, সে পুতুলের সব ঝালানো মাথা পেতে সহ্য করে নিবে। রাবিরও এগিয়ে এসে মেয়ের কপালে চুমু খেল। অক্ষিযুগল তারও ছলছল। সারাজকে আরও একবার বুকে জড়িয়ে বলল, মেয়েটাকে ভালো রাখিস, বাবা। ডট। লিনার চোখে পানি দেখে পুতুল অসহায় সুরে বলল, দেখেছিস সবাই কাঁদছে, কেবল আমার চোখেই পানি আসছে না। কি এক মুসিবতে পড়েছি বলতো? লিনা টলমল চোখেই হেসে ফেলে। পুতুলকে জড়িয়ে ধরে বলে, তুই না জীবনেও শুধরাবি না। গাড়িতে নিজের আসনে আরাম করে বসল পুতুল। তার পাশের স্থান দখল করেছে সারাজ। পেছনের আরেক গাড়িতে রিতা আর সাদরাজ। তারপর আরও 3 গাড়ি মেহমান। গাড়ি স্টার্ট হয়। পুতুল জানলা দিয়ে তাকায় তার অসহায় মা বাবার দিকে, যারা এক বুক বিষণ্ণতা নিয়ে চেয়ে আছে তার পানেই। এবার খানিকটা মনস্তাপ হয় তার। তাকিয়ে থাকে এক ধ্যানে। চলন্ত গাড়িতে যতক্ষণ তাদের দৃষ্টিগোচর হলো ততক্ষণই চেয়ে রইল। দৃষ্টির বাইরে মানুষ দুটো হারিয়ে যেতেই সিটে হেলান দিয়ে বসল সে। চাইল সারাজ দিকে। সারাজও এতক্ষণ অনিমেষ চেয়ে ছিল বিধায় চোখে চোখ পড়ল। হঠাৎ কি খেয়াল করে চট করে সোজা হয়ে বসে পুতুল। তারপর ঠোঁট কামড়ে হেসে বলে উঠে, এই সারাজ ভাই, তুমি দেখি ক্লিন শেভ করনি। ভাগ্যিস, আল্লাহ আমার কথা শুনেছেন। নয়তো আজ তো তোমাকে বিয়েই করতাম না। সারাজ প্রচণ্ড রকম তেতে ওঠল। জোরে ধমক দিয়ে বলল, আমি কি এখনো তোর ভাই? পুতুল ঠোঁট চেপে হেসে বলল, ওপস সরি, ভুলে গিয়েছিলাম। তুমি তো এখন ভাইয়া থেকে সাইয়া হয়ে গিয়েছ। বলে শব্দ করেই হেসে ফেলল সে। সারাজ চোয়াল শক্ত করে বলে উঠল, আজকে বাসায় গিয়েই আমি ক্লিন শেভ করব। ভ্রু কুচকে তাকালো পুতুল। তারপর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে ফিসফিসিয়ে বলল, আজ ক্লিন শেভ করলে বাসর ক্যান্সেল। হাসল সারাজ। পুতুলের দিকে খানিকটা এগিয়ে এসে একই সুরে বলল, তোর কি মনে হয়, সবকিছু তোর কথাই হবে? আমার এতদিনের প্রতীক্ষার রজনী, অবশ্যই আজ তোর কোনো মর্জি চলছে না। ভ্রু যুগলের ভাঁজ দৃঢ় হল পুতুলের। এক পল সারাজকে দেখে ফের গা এলিয়ে দিল তার আসনে। দায়সারা ভাবে বলল, তোমাকে আমি ভয় পাই না। ফের ক্রুর হাসল সারাজ। বলল, আচ্ছা, রাতেই দেখা যাবে। পুতুল সন্দিহান চোখে তাকাতেই চোখ টিপল সারাজ। অতঃপর মুখ ঘুরিয়ে জানলার বাইরে চাইল। ভ্যাবাচ্যাকা খেল পুতুল। মনে মনে ভাবল, এই অসভ্য লোকটার মাথায় কি চলছে কে জানে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। পুতুলকে বেশ তোড়জোড় করে বরণ করা হলো। বসার ঘরে গিয়ে বসল তারা। আশপাশ থেকে আরো মানুষ এসেছে নতুন বউ দেখতে। পুতুলকে ড্যাব ড্যাব করে দেখছে সবাই। এতক্ষণ ভালো লাগলেও এবার ভীষণ ক্লিষ্ট আর অস্বস্তি হচ্ছে। কতক্ষণে এসব শাড়ি গহনা খুলবে আপাতত সেই চিন্তাতেই বিভোর সে। রিতা এসে নতুন বউকে পুনরায় পরিচয় করিয়ে দিল সকলের সাথে। অতঃপর একটা মেয়েকে ডেকে বলল, পুতুলকে আপাতত গেস্ট রুমে নিয়ে যেতে। বাসর ঘর সাজানো এখনো শেষ হয়নি। শেষ হলেই খেয়ে দিয়ে তারা রুমে যাবে। ভারী শাড়ি গহনা থেকে নিজেকে উন্মুক্ত করতেই মাত্রাধিক শান্তি অনুভূত হলো পুতুলের। গায়ে পুনরায় জোড়াল একটা সুতি লাল রঙা শাড়ি। সেই শাড়ি পরতে জানে না বিধায়, সেই অজ্ঞাত মেয়েটাই তাকে সাহায্য করেছে। ভেজা কুন্তল বেয়ে ঝরঝরিয়ে পড়ছে বিন্দু বিন্দু অম্বুরাশি। আরশিতে নিজের প্রতিবিম্ব পরখ করতেই লজ্জায় রক্তিম হয়ে উঠল স্বীয় গণস্থল। অক্ষিপটে সারাজের মুখাবয়ব প্রস্ফুটিত হতেই আরো বেশি লাজে কুণ্ঠিত হয়ে পড়ল যেন। মনে পড়ল, আজ তো তাদের বাসর রাত।
সারাজ তখন গাড়িতে যেভাবে বলল, তার কাছে এই রজনী দীর্ঘ প্রতীক্ষিত রজনী। এই রজনীতে পুতুলের কোনো মর্জিই গ্রাহ্য করা হবে না। একেবারেই না। আবারও লজ্জায় নুয়ে পড়ল সে। ঠোঁট কামড়ে হাসল। বিড়বিড় করে বলল, অসভ্য সারাজ। পুষ্প নিহিত পালঙ্কে হাত পা গুটিয়ে জড়সড় হয়ে বসে আছে পুতুল। নিদারুণ লজ্জা আষ্টেপৃষ্ঠে যেন জড়িয়ে ধরেছে তাকে। এই বাড়ি, এই ঘর, আর ওই মানুষটা সবই তার পূর্ব পরিচিত। অথচ আজ সবকিছু কেমন যেন নতুন মনে হচ্ছে তার। মনে হচ্ছে সে কোনো অজানা এক রাজ্যে চলে এসেছে, যার চারদিকে পুষ্পের সমারোহ। আর সে সেই পুষ্পের রানী। আর তার একমাত্র সুদর্শন রাজা সারাজ। কি সব বাচ্চাদের মতো উল্টাপাল্টা চিন্তা মাথায় আসছে। পুতুল একবার নিস্পৃহ হচ্ছে তো একবার হাসছে। আবার একবার আকাশচুম্বী ব্রীড়ায় হচ্ছে কুণ্ঠিত। ঠিক সেই মুহূর্তেই আগমন ঘটল সেই কাঙ্ক্ষিত ব্যক্তির। দরজাটা অতি সন্তর্পণে আটকে দিয়ে সারাজ এসে দণ্ডায়মান হলো ঠিক পুতুলের সম্মুখে। বিছানা থেকে নেমে দাঁড়ালো পুতুল। উদ্যত হলো সালাম করতে। পুতুল উবু হয়ে বসে সারাজের পায়ে কোমল হস্তে স্পর্শ করতেই অধর কোণে চমৎকার হাসি ফুটে সারাজের। মনে মনে আওড়ায়, আমার পুতুল বউ, একমাত্র আমার। সারাজের কোনো প্রতিক্রিয়া না দেখে ভ্রু কুঁচকে উপর দিকে তাকায় পুতুল। বিরক্ত গলায় বলে উঠে, কি হলো, দেখছো না, আমি পা ধরে বসে আছে। ওঠাও আমাকে। ঈষৎ হাসল সারাজ। পুতুলের দুই বাহুতে হাত রেখে তাকে দাঁড় করাল। সঙ্গে সঙ্গেই তখন তার সামনে ডান হাত মেলে ধরল পুতুল। উৎফুল্ল সুরে বলল, এবার আমার গিফট দাও। সারাজ কপালে ভাঁজ ফেলে বলল, গিফট? কিসের গিফট? কিসের গিফট মানে? এই যে তোমাকে সালাম করলাম, তার গিফট। আর বাসর রাতে তো এমনিই বউকে গিফট দিতে হয়। সারাজ বিছানার এক পার্শ্বে পা তুলে বসল। অতঃপর পুতুলের দিকে চেয়ে বলল, আচ্ছা, কি গিফট চাই বল। কোমরে হাত দিয়ে গরম চোখে চাইল পুতুল। ক্ষিপ্ত সুরে বলল, মানে আমি বললে তুমি আনবে? এখন নিয়ে আসনি? না, বিয়েতে খরচ করতে করতে বর্তমানে আমি ফকির। বল কি লাগবে, পরে নিয়ে আসব। নাক মুখ কুচকে বিদ্বেষে জ্বলে উঠল পুতুল। গটগট করে হেঁটে গিয়ে বিছানার আরেক পার্শ্বে বসল। তেতে উঠে বলল, থাক, কিছু লাগবে না আমার। বিছানায় হেলান দিয়ে বসল সারাজ। তীক্ষ্ণ চোখে চাইল পুতুলের পানে। তবে পেছনে থেকে কেবল তার পৃষ্ঠদেশ দৃষ্টিগোচর হচ্ছে। আধভেজা খোলা কুন্তলে চোখ আটকালো তার। এগিয়ে এসে সেই মসিবর্ণ কেশে নাক ডুবিয়ে বলল, এমন তীব্র ঘ্রাণওয়ালা শ্যাম্পু আর কখনো দিবি না। আমার বড্ড নাকে লাগছে। ঘুরে চাইল পুতুল। আকস্মাৎ সারাজকে এত নিকটে দেখে ভড়কে গেল। উঠে দাঁড়িয়ে বলল, তোমার জন্য আর কি কি করতে হবে, তার একটা লিস্ট করে দিও। মুখে বললে আমার মনে থাকবে না। হাসল সারাজ। পুতুলের কণ্ঠের তেজ যথেষ্ট। আবারও হেলান দিল পূর্বের জায়গায়। বলল, সামান্য একটা গিফটের জন্য এত রাগ? পুতুল রাগ দেখিয়ে বলল, এটা সামান্য গিফট না, বাসর রাতের গিফট স্পেশাল হয়। অবশ্য তোমার মতো নিরামিষ মানুষ কি আর সেসব বোঝে? সারাজ নিমিলিত চক্ষে প্রগাঢ় শ্বাস নির্গত করে। পুতুল এসে শুয়ে পড়ে তার জায়গায়। গম্ভীর সুরে বলে, লাইটটা অফ করে দিও। চোখ মেলে চাইল সারাজ। বীতস্পৃহ সুরে বলল, আজ রাত কি ঘুমানোর জন্য? জবাব দিল না পুতুল। সারাজ উঠে দাঁড়ালো। আলমারির কাছে গিয়ে কিছু একটা নিয়ে আবার ফিরে এল তার স্থানে। পুতুলের দিকে চেয়ে বলল, ওঠ। পুতুল অগ্রাহ্য করল তার সেই হুকুম। সারাজ ফের বলল, উঠতে বলেছি। পুতুল অগত্যাই উঠে বসল পুতুল। বিমুখ হয়ে বসে রইল। সারাজ তার দিকে ছোট্ট একটা বক্স এগিয়ে দিয়ে বলল, তোর গিফট। চমকে চাইল পুতুল। অবাক কণ্ঠে বলল, তার মানে এতক্ষণ তুমি মজা করছিলে? না, তোর গাল ফুলানো দেখে ম্যাজিক করে নিয়ে এসেছি। সরু চোখে এক পল সারাজকে দেখে হাসল পুতুল। অতঃপর হাতের ছোট্ট বক্সটার দিকে চাইল। কি আছে এতে? হয়তো আংটি। ভীষণ উত্তেজিত হয়ে বক্সটা উন্মুক্ত করল সে। তবে ভেতরের জিনিসটা দেখে মাত্রাতিরিক্ত বিস্ময় ছেয়ে গেল পুরো চিত্ত জুড়ে। সারাজের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে বলল, চাবি? কিসের চাবি এটা? স্কুটির। পুতুলের চোয়াল ঝুলল। অবিশ্বাস্য চোখে চেয়ে রইল কেবল। সারাজ নিজ থেকেই বলল, ছোটবেলায় একবার এক স্কুটি দেখে অনেক কেঁদেছিলি তুই। ছোট বলে বাবা তোকে আর স্কুটি কিনে না দিয়ে সাইকেল কিনে দিয়েছিলেন। কিন্তু আমি সেদিনই তোর কান্না দেখে মনে মনে ঠিক করেছিলাম, একদিন নিজের আয় তোর এই ইচ্ছে পূরণ করব। অবশেষে পেরেছি। খুশি হয়েছিস? মুখে কিছু না বলে সারাজকে সহস্তে জড়িয়ে ধরল পুতুল। প্রতুল খুশিতে আত্মহারা সে। বাসর রাতে যে এমন একটা গিফট পাবে সেটা তার কল্পনাতীত ছিল। সারাজও দু হাতে আগলে নিল তাকে। মাথায় গাঢ় এক চুম্বন করে বলল, এবার আমার গিফট। ঈষৎ লাজে গাল রাঙিয়ে পুতুল বলল, এই যে পুরো আমিটাকেই আজ থেকে তোমায় দিয়ে দিলাম। অন্তঃস্থলে মৃদু কম্পনের সৃষ্টি হলো ততক্ষণাৎ। হাতের বাঁধন আরো দৃঢ় করে সারাজ সুধাল। সত্যি বলছিস? মাথা নাড়িয়ে পুতুল বলল, হ্যাঁ,
একদম। পুতুলকে সোজা করে বসাল সারাজ। তার নববধূকে সাধারণ এই লাল রঙা শাড়িতে অমায়িক লাগছে। তার অবাধ্য চোখের দৃষ্টি আর এক জায়গায় স্থির থাকতে পারে না। পুতুলের সমস্ত মুখাবয়ব জুড়ে তার বিচরণ শুরু হয়। ঘোরে লাগে সারাজের। অন্য এক নেশায় বুধ হয় মস্তিষ্ক। লজ্জায় সংকুচিত পুতুল কুণ্ঠিত স্বরে জিজ্ঞেস করে, এভাবে কি দেখছ? এগিয়ে এসে পুতুলের আরো নিকটস্থ হয় সারাজ। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, তোকে ভীষণ আবেদনময়ী লাগছে, পুতুল। লজ্জায় শিহরণ জাগে শরীরে। প্রতিটি লোপকূপ দাঁড়িয়ে যেন তারই ইশারা দিচ্ছে। বক্ষস্থলের কম্পন তীব্র হয়। সারাজের তপ্ত নিঃশ্বাস চোখে মুখে আছড়ে পড়তেই সে কম্পন আরো প্রগাঢ় হয়। শরীর শীতল হয়ে আসে। আচমকা ওষ্ঠযুগলের উপর সারাজের পুরুষালী হাতের স্পর্শ পেতেই শরীর কেঁপে উঠে তার। তার কম্পিত ওষ্ঠে নজর বরাদ্দ রেখেই সারাজ বলে উঠল, এভাবে কাঁপছিস কেন, পুতুল? আমি কি কিছু করেছি? অসহায় চোখে তাকায় পুতুল। ভগ্ন সুরে বলল, কিছু করনি বলেই তো কেবল কাঁপছি। আর কিছু করলে তো মরেই যাব। ঠোঁট কামড়ে হাসল সারাজ। মোহিত সুরে বলে উঠল, তবে আজ তোকে মেরাই দেই, কি বলিস? বিস্ফোরিত চোখে চাইল পুতুল। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে যাবে কিন্তু তার আগেই যা ঘটার ঘটে গেল। তাজ্জব বনে বসে রইল পুতুল। শরীর ইতিমধ্যেই অসাড় হয়ে এসেছে তার। খেয়াল করল সারাজ অল্পতেই উন্মাদ হয়ে উঠেছে। এতেই শরীর আরো ছেড়ে দিল তার। সারাজের বুকে ঢলে পড়তেই হাসল সে। ফিচেল স্বরে বলল, পুরোপুরি মরার আগে এমন এক দুবার বেহুশ হওয়া কোনো বড় ব্যাপার না, পুতুল। আই ল হ্যান্ডেল ইট। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মার্তণ্ডের তীক্ষ্ণ আলোকছটা চোখে মুখে আপতিত হতেই ঘুম ছুটে যায় পুতুলের। চোখ পিটপিট করে তাকায়। মস্তিষ্ক জাগ্রত হতেই টের পায় ভয়ানক লজ্জার কিছু। বড় বড় চোখের পল্লব ফেলে সারাজের দিকে তাকায়। সে বেঘোরে ঘুমাচ্ছে। পুতুল এতক্ষণ তার সুঠাম বক্ষকেই বালিশ বানিয়ে শুয়েছিল। আশেপাশের এলোমেলো জিনিসপত্রগুলো দেখে তীব্র এক অস্বস্তি ঝেঁকে বসল অন্তঃস্থলে। কোনো রকমে নিচ থেকে অযত্নে পড়ে থাকা শাড়িখানা গায়ে জড়িয়ে উঠে দাঁড়ালো সে। ব্যাগ হাতড়িয়ে যা পেল তা নিয়েই ছুট লাগালো ওয়াশরুমে। গোসল শেষে ফিরে এসে জোরে জোরে দম নিল পুতুল। বিছানায় চেয়ে দেখল, ওই অভদ্র অসভ্য লোকটা এখনো গভীর তন্দ্রায় নিমজ্জিত। তাকে এত আরামে ঘুমাতে দেখে চটে যায় পুতুল। আরও বেশি চটে যায় আয়নায় স্বীয় প্রতিবিম্ব দেখে। রাতে কি লোকটা নেশা টেশা করে এসেছিল নাকি? এমন উন্মাদ হয়ে গিয়েছিল কেন? রাগে বিড়বিড় করতে করতে আয়নার সামনে দাঁড়ালো পুতুল। নিজেকে দেখে রাগের চেয়ে লজ্জা পাচ্ছে বেশি। আবারও ফিরে চাইল সারাজের দিকে। বিদ্বিষ্ট সুরে বলল, দেখে মনে হয় এনার মতো ভদ্র ছেলে আর দুটি হয় না। অথচ ভেতরে ভেতরে একটা আস্ত রাক্ষস বই আর কিছু না। আমি কিন্তু সব শুনতে পাচ্ছি, পুতুল। আকস্মিক সারাজের কণ্ঠস্বর শুনে আঁতকে উঠল পুতুল। সরু চোখে চেয়ে বলল, এই, তুমি না ঘুমাচ্ছ? তো ঘুমালে কি মানুষ কালা হয়ে যায়? আর তোর কত বড় সাহস তুই আমার রুমে দাঁড়িয়ে আবার আমাকেই রাক্ষস বলছিস? এর জন্য তোকে কঠিন একটা শাস্তি পেতে হবে, পুতুল। বলতে বলতেই উঠে বসল সারাজ। পুতুল ভেবেছিল এখনই বোধ হয় সে এসে ঝাপটে ধরবে তাকে। তাই আগে ভাগেই দৌড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সারাজ তেমন কিছুই করল না। সে নির্লিপ্ততা ভঙ্গিতে উঠে গিয়ে আলমারি থেকে কাপড় নিয়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। খানিকটা অবাক হয়ে পুতুল ভাবল, শাস্তি না দিয়েই চলে গেল যে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সারাজের শাস্তি থেকে রেহাই পাওয়া কি এতই সহজ? পুতুলও পেল না। সারাজ ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই চেঁচিয়ে উঠল পুতুল। দুহাতে মাথা চাপড়ে বলল, সারাজ ভাই, এটা কি করলে? ক্ষুব্ধ হলো সারাজ। তেতে উঠে বলল, আমার ভাই বলছিস? দ্বিগুণ তেতে উঠল পুতুল। রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল, যতদিন পর্যন্ত না তোমার আগের মতো দাড়ি হচ্ছে, ততদিন পর্যন্ত আমি তোমাকে ভাই ডাকব। আর এটাই হলো তোমার ক্লিন শেভ করার শাস্তি। গটগট করে রুম ছাড়ল পুতুল। সারাজ বোকার মতো চেয়ে তার যাওয়া দেখে বলল, এটা কেমন হলো? যাকে শাস্তি দেওয়ার জন্য আমি ক্লিন শেভ করলাম, উল্টো সে এখন আমাকে শাস্তি দিচ্ছে? আচ্ছা ধরিবাজ মেয়ে তো।